প্রদর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন এসএমসি ওরসালানের মুক্তমত অনুষ্ঠানে। আজকে সমগ্র অনুষ্ঠান জুড়ে আমরা কথা বলবো আমেরিকার যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেই নির্বাচনের বর্তমান সর্বশেষ প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো এবং সে কারণের জন্য আমরা যে দুজন অতিথিকে আপনাদের সামনে হাজির করছি আজকে স্টুডিওতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি তাদের সাথে সর্বপ্রথমে আমি পরিচয় করে দিচ্ছি। আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক একই সাথে আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর আমেনা মহসিন, তিনি রয়েছেন আমার সাথে। এবং আরেকজন অতিথি রয়েছেন আমাদের প্রত্যেকেরই অত্যন্ত প্রিয় মুখ, প্রত্যেকেই চিনি, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক সাবেক রাষ্ট্রদূত জনাব হুমায়ুন কবির, তিনি রয়েছেন আমাদের সাথে। এছাড়াও আমাদের সাথে অনলাইনে বেশ কয়েকজন যুক্ত হবেন আজকের এই আমেরিকার নির্বাচনের সর্বশেষ অবস্থাটা নিয়ে আমরা কথা বলবার জন্য। তবে একটা বিষয় তো স্পষ্ট, সেটি হচ্ছে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট, এই কথা বলতে তো আর কোনো বাধা নেই। এবং আমরা দেখেছি যে তিনি তার যে ভোটের সংখ্যা, পপুলার ভোট, সেটা তিনি 7,40,00,000-এর বেশি ভোট পেয়েছেন। 538টি ইলেকটরাল ভোটের মধ্যে প্রায় 290টির মতো বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে দেখাচ্ছে, তবে 290টি প্লাস মাইনাস তিনি ইলেকটরাল ভোট পেয়েছেন। 20 জানুয়ারি 12টায় তার সেই যে মহেন্দ্রক্ষণ, সেই মহেন্দ্রক্ষণে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করবার যে কথা রয়েছে এবং সেটি হচ্ছে আমেরিকার যে রীতি, সেই রীতি অনুযায়ী সেটি চলবে। এবং আমরা প্রত্যেকেই জানি যে ভাইস প্রেসিডেন্ট যিনি নির্বাচিত হয়েছেন তিনি হচ্ছেন কৃষ্ণাঙ্গ দক্ষিণ এশিয়ান নারী কমলা হ্যারিস, যার মা ছিলেন ভারতীয় বংশোদ্ভূত। আমরা সেই আলোচনাগুলো সমস্ত অনুষ্ঠান জুড়েই কথা বলবো এবং আমেরিকার নির্বাচন পরবর্তী প্রেক্ষাপট, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান অবস্থা কী, তার সর্বশেষ অবস্থা নিয়ে কথা বলবো। সে কারণে আমি প্রথমেই আমাদের আজকের অতিথি সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। এবং সেটি হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি পুরো বিস্তারিত, তো আপনারা সারাদিন গণমাধ্যমের সাথে আছেন, যোগাযোগ রাখছেন, সর্বশেষ অবস্থাটাকে আপনি কীভাবে দেখছেন? আমেরিকান নির্বাচনের পরিস্থিতিটাকে, ডোনাল্ড ট্রাম্প তার অবস্থা কি, জো বাইডেনের অবস্থা কি, সেখানকার যে বিক্ষোভের কথা বলা হচ্ছে সেই বিক্ষোভের অবস্থা কি, একেবারে সর্বশেষ এই মুহূর্তের পরিস্থিতিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। দুটো বিষয় এখানে উল্লেখ করা যায়। একটা হচ্ছে যে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন কিন্তু আজকে তার বিজয় বক্তৃতা, যেটাকে আমরা বলি ভিক্টরি স্পিচ, তাতে কিন্তু তিনি মার্কিন জনগণকে ধন্যবাদ জানিয়েছেন এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলেছেন যে তিনি কিভাবে তার প্রশাসন চালাবেন তার একটা ইঙ্গিত দিয়েছেন। কিন্তু তিনি কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলেছেন, তিনি হিলিংয়ের কথা বলছেন, যে ক্ষত মার্কিন সমাজে হয়েছে, বিভাজন যেটা হয়েছে, সে জায়গায় তিনি সেতু গড়বার কথা বলেছেন। প্রায়োরিটি হিসেবে তিনি তার এখন করোনা ভাইরাসের সংক্রমণ, ব্যাপক সংক্রমণ চলছে, সেটাকে তিনি প্রাথমিক বিবেচনায় নিয়ে সমাধানের জন্য সচেষ্ট হবেন, অর্থনীতি উন্নয়নের জন্য তিনি কাজ করবেন, ক্লাইমেটের কথা বলছেন, জাতিগত সমস্যা যেটা রেস রিলেশনশিপ আছে সেটাকে তিনি ইমপ্রুভ করবেন। এবং তিনি কিন্তু খুব, আমি বলবো যে খুব সাবলীলভাবে একটা কথা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অশ্বেতাঙ্গ মানুষ বা বিশেষ করে আফ্রিকান আমেরিকানরা তার জন্যে, তার এই নির্বাচন প্রক্রিয়ার জন্য যে কাজটা করেছেন তাদেরকে কিন্তু উল্লেখ করে তিনি ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তিনি মুদ্রা কথায় যেই জায়গাটায় তিনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে আসুন আমরা ভেদাভেদ ভুলে আমরা একসাথে কাজ করি। এখন আর প্রতিদ্বন্দ্বিতার সময় নেই। মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের বড় চ্যালেঞ্জের মুখে আছে সেখানে সহযোগিতা ছাড়া আর কোনো রাস্তা নেই। এবং অভ্যন্তরীণভাবে একটা নতুন দিক নির্দেশনার জন্য বা নতুন দিকে চলবার জন্য ব্লু রেড এখন আর নাই, আমরা সবাই আমেরিকান ইউনাইটেড স্টেটস, এটি হচ্ছে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। এবং ওনার এই বক্তব্যটা খুবই ইতিবাচক বলবো, অন্তর্ভুক্তিমূলক, সবাইকে নিয়ে কাজ করার কথা তিনি বলেছেন। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি এখনও হজম করতে পারছেন না বিষয়টা যে তিনি পরাজিত হয়েছেন। তিনি এখনও বলছেন যে তিনি জো বাইডেন যথেষ্ট যুক্তিসঙ্গতভাবে এই দাবিটা করছে না এবং তিনি কোর্টে মামলা ইত্যাদির দিকে যাচ্ছেন। তবে একটা জিনিস যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে হোয়াইট হাউস এবং ট্রাম্প প্রশাসনের ভেতরেও কিন্তু ইতিমধ্যেই দ্বিমত শুরু হয়েছে। কেউ কেউ বলছেন যে না, এখন আর এটা করে লাভ নাই, আমরা হার স্বীকার করি নি ফরমালি। এবং প্রেসিডেন্ট বাইডেনকে, নির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনকে আমরা অভিনন্দন জানাই। এটাই মার্কিন যুক্তরাষ্ট্রের, আমি বলবো, শিষ্টাচার। যখনই বোঝা যায় যে একজন নির্বাচিত হচ্ছেন তখন আর এই কলেজ কত ইলেকট্রাল কলেজ ভোট কত পাবে তার জন্য অপেক্ষা না করে সেখানে তাকে অভিনন্দন জানানো হয় এবং তার প্রতি তাকে সেই প্রস্তুতি সবাই আগে থেকে গ্রহণ করতে। কিন্তু এখনো মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সেই ঘোর
আমার মনে হয় যে কাটেনি, এখনো ঘর কাটেনি, ঘর কাটে না রে ঘর কাটে না, আমাদের বাংলা একটা গান আছে, সেই ঘরে তো কাটেনি। আমি প্রফেসর আমির হোসেন বহুদিন পর আপনার সাথে যুক্ত হয়েছে, আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি আবারও আমাদের এটিএন বাংলা অনুষ্ঠানে এসে যুক্ত হয়েছেন। আমি একটা বিষয়, সেটি সবার মধ্যে কিন্তু আলোচনা হচ্ছে এবং আপনারাও কথা বলছেন, যে আপনার দৃষ্টিতে কোন কোন বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্পকে পিছনে ফেলে দিয়েছে, কি কি কারণের জন্য তিনি এই দৌড়ে তিনি আগাতে পারেননি, যদিও তিনিও অনেক ভোট পেয়েছেন, কিন্তু উল্লেখযোগ্য কারণগুলি কি মনে হয় আপনার কাছে? দেখুন, আমার মনে হয় প্রধান কারণ যেটা হয়, যেটা আমি বলবো, সেটা হলো করোনা ভাইরাস। উনি কীভাবে এই কোভিড-19 সিচুয়েশনটাকে হ্যান্ডেল করলেন। পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থাটা লিটারালি ভেঙে পড়লো এবং পুরো পৃথিবী দেখলো যে তাদের স্বাস্থ্য ব্যবস্থাটা কি একটা ভঙ্গুর অবস্থায় আছে। এবং তার চেয়ে তো গুরুত্বপূর্ণ হলো কি, ধরেন আপনি যদি তাদের ইনফেকশনের রেটগুলো দেখেন, মানে দিনে 1 লাখ যাচ্ছে, 1,26,000, 27,000 এইভাবে যাচ্ছে। মানে ইট ইজ আনথিঙ্কেবল আমেরিকার মতো একটা দেশের। মানে এই আমেরিকার ইমেজটা কীভাবে প্রজেক্টেড হচ্ছে, মানে মানুষ কি ভাবছে যে আমেরিকা যে একটা আমেরিকান স্বপ্ন, আমেরিকান ড্রিম, সেই ড্রিমটা কী ছিল? তাহলে মানুষ তো অনেক কিছু ভাবনা চিন্তা করেই আমরা দেখেছি এখান থেকে অনেক যে হোয়াইট আর নন হোয়াইটের একটা যে ডিফারেন্সিয়েট করার কি না, আমি সেই জায়গাগুলো তো আসছি আপনার। তারপরে আপনি দেখেন কারা বেশি এফেক্টেড হয়েছে। এফেক্টেড কিন্তু একটা ডিসপ্রপোর্শনেটলি হয়েছে যারা মার্জিনালাইজ কমিউনিটিস, বা যাদেরকে আমরা, আসলে আমি কালো সাদা এগুলোর মধ্যে যেতে চাচ্ছি না, যাদেরকে বলা হয় যে পিপল অফ কালার, মানে তারা, বা যারা গরিব, তারা বেশি এফেক্টেড হয়েছে। তারপরে ধরেন অর্থনীতি খুবই ভালো করছিল করোনার আগে, কিন্তু এই করোনার সময় দেখা গেল অর্থনীতিরও একেবারে মানুষের একটা লো লেভেলে এসে গেল। দ্বিতীয় যেটা বিরাট কারণ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, যে উনি মানুষকে খুব অসম্মান করেছেন, উনি অবজ্ঞা করেছেন। এই জায়গাটা কিন্তু একটা মানুষকে ধাক্কা দিয়েছে। তারপরে ব্ল্যাক লাইভস ম্যাটারে যে আন্দোলনটি চললো, সেখানেও আমরা দেখলাম যে প্রশাসন কিন্তু এটা বেরোতে দাঁড়ায়নি। মানে উনি যে ধরনের স্ট্যান্ডগুলো ছিল, সেটা একটা বিরাট কারণ ছিল। তৃতীয় যদি আমি নিয়ে আসি, তাহলে নারীদেরকে উনি কিন্তু সমানভাবে চতুর্থভাবে, মানে কোনো সম্মান করেননি। ওনার বক্তব্য, উনি দেখেন কামালা হ্যারিসকে উনি যেভাবে ব্যঙ্গ করেছেন তার নাম নিয়ে, মকিং লিটারালি। আমরা যদি ইয়েগুলো দেখি, ডিবেটসগুলো দেখি, সেখানে উনি যেভাবে কামালা হ্যারিস এভাবে বারবার উচ্চারণগুলো করেছেন, মানে এবং আরও ইন্টারেস্টিং, মানে উনি ঠিক, আমি দেখছিলাম যে নির্বাচনে 1-2 দিন আগে উনি একটা জায়গায় ওনার স্পিচে উনি বারাক ওবামাকে আবার বারাক হুসেন ওবামা, ওই হুসেন শব্দটার উপরে উনি জোর দিচ্ছেন। মানে আছে না যে একটা ভিন্নতা তৈরি করা, মানে যে আমেরিকা মানুষ স্যাটায়ার ভাবে কথা বলা বা তাদেরকে তিরস্কৃতভাবে, উনি ওই জায়গাগুলোতে জোর দিচ্ছেন কেন, নামগুলোর উপরে জোর দিচ্ছে কেন? উনি বুঝাতে চাচ্ছেন যে এরা আমেরিকান না। এবং আমি আপনাদের এটা, মানে যখন কামালা হ্যারিসের ফার্স্ট ডিবেটের জন্য সে গেল, তখন দেখা গেল যে গুগল সার্চে খুব মানে বেড়ে গেল যে সার্চটা, সেটা হলো যে কামালা হ্যারিস অ্যাকচুয়ালি জন্ম কোথায়। উনি বারবার, যেটা আমরা দেখেছি ওবামার সময় করার চেষ্টা হয়েছিল, যে উনি এখানকার অরিজিনসের না, সেই জায়গাগুলোতে ওই জায়গাগুলোতে উনি ধাক্কা দিয়েছেন। মানে আমেরিকাকে যে একটা মেল্টিং পয়েন্ট বলা হতো, ওই মেল্টিং পয়েন্টের জায়গাটা তো নেই। তার মানে কি আমেরিকার মধ্যে অনেকগুলো, অনেক জাতি, অনেক বর্ণ, এগুলো তো আছেই, কিন্তু একটা মেল্টিং পয়েন্ট, আমরা সবসময় বলতাম আমেরিকা ইজ এ মেল্টিং পয়েন্ট, ল্যান্ড অফ ইমিগ্রেন্টস। সেখানে বিউটিটা ছিল আমেরিকার, যে বিউটি, মানে এটা আমরা ধরে নিতাম। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনের মধ্যে দিয়ে সেটা মনে হলো। এবং যে আমি আবারও বলছি, যেহেতু উনি এত সংখ্যক ভোট পেয়েছেন, আমার কাছে এটা একটা মিথ্যের মতোই মনে হলো। আর সেটা তারপরে হলো যে রেশিয়াল ডিভিশনটাকে উনি এমনভাবে উস্কে দিয়েছিলেন যে যারা ধরেন নারীদের ভোট উনি প্রচুরভাবে পেয়েছেন, এবং তার বাদে যারা নন কলেজ এডুকেটেড তাদেরও ভোট পেয়েছেন। উনি যুব সমাজের একটা বিরাট সংখ্যক ভোট পেয়েছেন, ইউথদের। কারণ ওরা কিন্তু এই রাজনীতি নিতে, মানে এই আমেরিকা দেখতে চায় না, ওদের অন্য ধরনের একটা ফিউচার ওরা দেখতে চায়। সো
আপনি যদি আমরা যদি পরে দিয়ে আমার মনে হয় যে এই সেগ্রিগেশনগুলো আরও ক্লিয়ার হবে, তাহলে ওই ভেঙে যখন আমরা দেখব ভোট ডিসেগ্রিগেশনগুলো দেখব, তাহলে যেরকম নারীদের ভোট, যুব সমাজে ভোট, আগে দেখা যেত যে যারা নন কলেজ এডুকেটেড তারা রিপাবলিকানস থেকে বেশি দিত, এবারও দিয়েছে, কিন্তু ওরা অনেক বহু সংখ্যক তারা জো বাইডেনকে। তার মানে কথা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পরাজিত হলেও তার ভোটের সংখ্যা কিন্তু কম ছিল না, এবং সেই কারণে আপনি নানা প্রেক্ষাপটের কথা বলেন, নারীরা ভোট দিয়েছে, অনেক যুবকরা ভোট দিয়েছে, অনেক যারা কলেজ এডুকেশন। না দেখেন, ওটা ইলেকটোরাল কলেজে উনি অনেক এগিয়ে গেছেন, ও মানে ইলেকটোরাল কলেজ জায়গাগুলোর আমি কথা বলছি। কিন্তু যদি আমরা পপুলার ভোট দেখি তাহলে বলা হচ্ছে যে সেখানে কিন্তু প্রচণ্ডভাবে, আমার থেকে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ভালো বলতে পারবেন, পপুলার ভোটে কিন্তু বলা হচ্ছে যে এই যাবৎ এত এই সংখ্যা পায়নি কোনো আগে প্রেসিডেন্ট। কারেক্ট মি ইফ আই এম রং। ওকে, আমরা রাষ্ট্রপতি হুমায়ুন কবির সাহেবের সাথে কথা বলবো, আপনার সাথে আবার আসবো। আমরা একটা বিষয়, এটা ইতিমধ্যে বাংলাদেশের সমস্ত মানুষই জেনে গিয়েছে, সেটি হচ্ছে আমাদের বাংলাদেশেরই জন্মগ্রহণ করা এবং কিশোরগঞ্জের একজন ব্যক্তি, যিনি লেখাপড়া করবার জন্য আমেরিকা গিয়েছিলেন। তিনি ডেমোক্রেট পার্টির থেকে, জর্জিয়া থেকে তিনি সিনেটর নির্বাচিত হয়েছেন, শেখ মুজাহিদুর রহমান চন্দন। আমরা তাকে অভিনন্দন জানাই আমাদের অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা তার সাথে একটু যোগাযোগ করেছি, তিনি আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার আগ্রহ প্রকাশ করেও তার একটা নির্বাচনী পরবর্তী বৈঠকের কারণের জন্য তিনি আজকের মতো তিনি আসতে পারেননি। তবে তাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্যক্তি, তিনি জর্জিয়ায়, শেখ মুজাহিদুর রহমান চন্দন, তিনি নির্বাচিত হবার জন্য। তবে আমরা তাকে তার যে সর্বশেষ গতকাল সন্ধ্যায় তিনি একটা ডিনার পার্টিতে তার জর্জিয়ার জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন, সেই ভাষণটি শুনবো। তবে ভাষণের সাথে সাথে আমরা যুক্ত করে নিতে চাই সেই গর্বিত মাকে, যিনি হচ্ছেন সৈয়দ হাজেরা রহমান, শেখ মুজাহিদুর রহমান চন্দনের মা, যিনি কিশোরগঞ্জে অবস্থান করছেন। তাকে একটু আমরা অনলাইনে যুক্ত করে নিব, এবং একই সাথে আমরা যুক্ত করে নিতে চাই তার ভাই, অর্থাৎ মুজাহিদুর রহমান চন্দন সাহেবের ভাই শেখ মুজিবুর রহমান ইকবালকে, এই দুজনকে আমরা যুক্ত করে নিতে চাই, এবং যুক্ত হয়েছেন তারা। তার ফাঁকে আমরা একটুখানি যে তিনি সর্বশেষ যে স্পিচটা গতকাল সন্ধ্যায় দিয়েছেন জর্জিয়ার তার ভোটারদের উদ্দেশ্যে, জর্জিয়ার নাগরিকদের উদ্দেশ্যে, সেইটা দেখেই আমরা আমাদের আলোচনায় ফিরব। আমরা সেই স্পিচটা দেখে নিই। Good evening. I'd like to take a moment to congratulate the people of Georgia and this nation for electing Joe Biden as our next president of the United States of America. 243 years after the creation of this country, we now also have the first woman, especially a woman of color, African American, South Asian woman, Indian woman, elected as the vice president of this country. It's a big deal for us. We have women leaders all around the world. Now we can say we have Kamala Harris. I think finally the dark cloud that was hanging over our sky is slowly moving out, and I can feel the blue sky again. As a country, I know Joe Biden will restore the soul of this nation and bring back the decency and greatness of this country. I'm confident that Joe Biden will be the president for all of us, regardless of our party affiliation. I know we have a better future ahead of us. I'm also blessed to be re-elected as your state senator, and I'm looking forward to working for all Georgians, regardless of your party affiliation or which part of Georgia you come from. I'm almost mindful of the fact that anything I do can affect almost 11 million Georgians. I'll do my best to represent all Georgians because I'm blessed to represent you. Because I love you, I love Georgia, and I am Georgian. I wasn't born in this country. I was born in Bangladesh, but I too am a proud American. As President Reagan once said, that you can come from anywhere in this world and be an American. I love this country as much as anybody else. I'll do anything to protect, to make this country better for the next generation of American. God bless you, God bless Georgia, and God bless the United States of America.
আমরা একটা ২ মিনিটের বক্তব্য শুনলাম এবং সে বক্তব্যের মধ্যে তিনি আমি যেটুকু লিখতে পেরেছি সেটি দেখলাম যে তিনি বলেছেন তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করলেও তিনি আমেরিকান। বাংলাদেশের কথা স্পষ্টত তিনি সেখানে উল্লেখ করেছেন, এটা আমাদের জন্য একটা গর্বের জায়গা। এবং তিনি কমলা হ্যারিস সম্পর্কে বলেছেন যে এটি পাওয়াটা একটা বড় ডিল ছিল। সেই ডিল সম্পর্কে আমরা জনাব হুমায়ুন কবির তার কাছ থেকে শুনব। নারী নেতৃত্বের কথাও তার বক্তব্যের মধ্যে তিনি উল্লেখ করেছেন। তো আমরা রাষ্ট্রদূত হুমায়ুন কবির নিশ্চয়ই তার বিশ্লেষণে বলবেন এবং অধ্যাপক আমেনা মহসিন রয়েছেন তিনিও বলবেন। তবে তার আগে আমরা একটু কথা বলে নিতে চাই শেখ মুজিবুর রহমান চন্দনের মা, যিনি কিশোরগঞ্জে অবস্থান করছেন, সৈয়দ হাজেরা রহমান আপনার সাথে। আসসালামু আলাইকুম মা, ভালো আছেন আপনি? জি, আপনার অনুভূতি কেমন? আপনার ছেলে তো সেই সুদূর আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, যে দেশ পৃথিবীকে শাসন করে বলা হয় সে দেশেরই একটা অঙ্গরাজ্যের তিনি সিনেটর নির্বাচিত হয়েছেন। আপনার কেমন লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে। আমেরিকার জন্য ভালো হয়েছে, আমাদের বাংলাদেশের জন্য ধন্যবাদ। দোয়া করবেন আমার ছেলে যেন আমেরিকার কাজ করতে পারে, বাংলাদেশের জন্য কিছু করতে পারে। জি, তো আপনার ছেলের সাথে আপনার কথা হয়েছে কি এই আজকে বা কালকের মধ্যে কথা হয়েছে? না, এখন তো ব্যস্ত, কথা বলবো বলছি, আগে তো বলছি। ছেলেবেলায় ছেলেকে কোথায় মানে কিভাবে বড় করেছেন, মানুষ করেছেন? ছেলে জন্মের পর থেকে আমার আশা ছিল আমি আমেরিকা পাঠাবো, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করাইছি। তখন বাংলাদেশে কোনো ইংলিশ মিডিয়ামের স্কুল ছিল না ঢাকাতে। একটা কি ডন স্কুল করে নাম একটা সেগুনবাগিচা স্কুল আমি ভর্তি করাইছি। ভর্তি করে আমি যে কষ্ট করে স্কুলে নেওয়া আনা করছি, লোক খেলেছি নিউ ইয়র্ক জানার জন্য। শুরু সময় থেকে অল্প বয়সের সময় স্কুল ভর্তি করছে। লেখাপড়া আমার আগে থেকে আশা ছিল আমার ছেলে যদি লেখাপড়া শেষ করে আমেরিকা পাঠাতে পারি, যদি লেখাপড়া কোনো কিছু একটা দেশের জন্য কিছু করতে পারে তা আমার জীবনটা সার্থক। আচ্ছা, আপনার মনের মধ্যে যে আনন্দ এবং দোয়া দুটাই কিন্তু আপনার আজকের যে অনুভূতি সেই অনুভূতি বোঝা যাচ্ছে। আমার আনন্দ, দেশের আনন্দ, আমেরিকার আনন্দ সবই আমার। যে আপনার বয়স কত এখন? আমার অনেক মানুষের দোয়া করব আমার ছেলের জন্য। যেমন আমেরিকা যে দেশের থেকে মানুষ আমার ছেলের ভালোবাসা ভোট দিছে, এই দেশের জন্য যেমন ভালো কাজ করতে পারে, বাংলাদেশের জন্য যেমন করতে পারে কিছু, তাইলে আমার সার্থক। জি জি, আপনার বয়স কত এখন? আমার 91, এই এক মাস পরে 92 পড়বে। 92 বছরে পড়বে আপনার বয়স। আপনাকে অভিনন্দন জানাচ্ছি যে আপনি ডিসেম্বর জানুয়ারিতে 92তে পড়বে। 92 বছর পড়বে জানুয়ারিতে। আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ আপনাকে আরো সুস্থ রাখুক, আরো হায়াত দারাজ করুক। আপনি আমাদের সাথে থাকবেন, আমাদের সাথে দুজন অতিথি আছে, তারাও আপনার সাথে কথা বলবেন। তবে তার আগে আমরা একটুখানি চন্দন সাহেবের ভাই শেখ মুজিবুর রহমান ইকবাল, সমাজকর্মী, তাকে অনেক সময় আমরা দেখি, মাঝে মাঝে গণমাধ্যমে দেখি। তো আপনি বাংলাদেশে অবস্থান করছেন, আপনার ভাই জর্জিয়াতে নির্বাচিত হয়ে গেল, আপনি কেমন লাগছে আপনার কাছে? অবশ্যই ভালো লাগছে। তো আমার ভাই জর্জিয়াতে নির্বাচিত হওয়াতে আমেরিকাবাসী যেমন খুশি, আমি মনে করি এটা বাংলাদেশের গর্ব। আমি তো গর্বিত। আমি মনে করি আমার ভাই আমেরিকার সিনেটর হিসেবে আমেরিকাতে যে দায়িত্ব পালন করবে, তার পাশাপাশি তার কাছে যদি সুযোগ থাকে অবশ্যই বাংলাদেশের জন্য সে কিছু করবে, কারণ সে একজন মুক্তিযোদ্ধা। আমি মনে করি স্বাধীনতার পক্ষে এবং বাংলাদেশের পক্ষে তার কিছু করণীয় থাকলে যদি সে করে, তাতে আমি সবচেয়ে বেশি গর্বিত বোধ করব। জি জি, আমি আলোচনার শুরুর পূর্বে আমি শ্রদ্ধা জানাই আপনার গর্বিত মাকে এবং রাষ্ট্রদূত হুমায়ুন কবির, আপনি কি একটু আমাদের সেই 92 বছর বয়সী মাকে একটু অভিনন্দন জানাবেন কিনা, আপনার দুজন একটু কথা বলবেন কিনা? নিশ্চয়ই খালাম্মা, আপনাকে অভিনন্দন। আপনাকে অভিনন্দন। আপনি এরকম একটা ছেলে পেয়েছেন যে ছেলে দেশের জন্য তো মুখ উজ্জ্বল করলই, মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে সেখানকার মানুষকেও সেবা করার একটা সুযোগ পেল। আপনি গর্বিত এবং আমরাও গর্বিত আপনার সাথে যে আপনার এমন একজন ভালো ছেলে, এমন একজন কাজের ছেলে আপনি তৈরি করেছেন। এবং আপনি যেটা বলছিলেন আমার কাছে যেটা ভালো লেগেছে যে
আপনি তাকে স্কুলে নিয়ে গেছেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছেন, সে যাতে ভালোভাবে জীবন নির্বাহ করতে পারে তার জন্যে আগে থেকেই চিন্তা করেছেন। তো সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি আমাদের সকলের জন্য দোয়া করবেন। আমরাও আপনার জন্য আপনার দীর্ঘায়ু সুস্বাস্থ্য আমরা কামনা করছি। জি, প্রফেসর আমানা মহসিন একটু যুক্ত করবেন কিনা আপনি? বিশ্বের লোকের জন্য দোয়া করবো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ছেলের জন্য দোয়া করবো, এটি আমি প্রত্যাশী। আমি আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আমি আপনার ছেলে বক্তব্যটা ইনফ্যাক্ট দেখেছি, ইউটিউবে এসেছে, এবং ওখানে উনি বাংলায়ও কথা বলেছেন। তো আমি মনে করি যে যখন মানে ওখানে নির্বাচিত হওয়া মানে বাংলাদেশের আরও মানে ওখানে এক ধরনের যেটা হয় প্রচারটা হওয়া, যে উনি খুব গর্বের সাথে বলছেন যে আমি বাংলাদেশি, এবং বাংলায় কিন্তু উনি কথা বলেছেন, সেটাকে আবার উনি ইংরেজিতে অনুবাদ করেছেন। তো সেই জায়গাগুলো আমার খুব ভালো লেগেছে, এবং আমি আশা করব যে বাংলাদেশের স্বার্থগুলো উনি দেখবেন। আপনাকে অনেক অনেক অভিনন্দন। জি, আপনারা থাকবেন, একটু যুক্ত থাকবেন আমাদের সাথে। আমি যেটি বলছিলাম রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সেটি হচ্ছে তিনি বলেছেন যে আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, আমি আমেরিকান, এবং তিনি এটাও বলেছেন যে একটা ডিল করতে হয়েছে, সেটি হচ্ছে কামালা হ্যারিসকে নিয়ে। ডিল বলতে কি মিন করেছেন? দ্যাট মিনস এটা চ্যালেঞ্জ ছিল কিনা, বা কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। চ্যালেঞ্জ তো বটেই, চ্যালেঞ্জ বটে এই কারণে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমাজ ব্যবস্থায় মহিলাদের ভোট দেওয়ার অধিকারটাও কিন্তু খুব বেশি দিন আগে আসেনি। তো কাজে সেই জায়গায় ভাইস প্রেসিডেন্টের মতো জায়গায় পৌঁছানো এবং এইরকম জায়গায় ভোট পাওয়া, মানে ওটা টিকিট তো, জো বাইডেন তার সাথে কমলা হ্যারিসও ছিলেন। এটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিবর্তিত হচ্ছে, এবং এবারের নির্বাচনটা কিন্তু সেই ডিসাইডিং ফেজটাই নির্ধারণ করলো। একদিকে আপনি পাবেন পুরনো মার্কিন যুক্তরাষ্ট্র, পুরনো বলতে আমি বোঝাচ্ছি শ্বেতাঙ্গ সাদা চামড়ার মানুষদের দেশ, তাদের দেশ, পুরনো অর্থনৈতিক ব্যবস্থা। প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যে আমি চাকরি ফিরিয়ে আনবো, তিনি চাকরি ফিরিয়ে আনতে পারেননি এবং পারবেন না, কারণ অর্থনীতি তো পরিবর্তিত হচ্ছে, আপনি কিভাবে আনবেন? বিশ্বায়িত আমেরিকা বিশ্বায়ন প্রক্রিয়ার নেতা হিসেবে শুরু করেছে, এখনও এই বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে যুক্ত আছে। এবং তিনি যেটা বলছেন যে, এবং বর্ণবাদ সকলকে, যেটা উনি মাঝে মাঝে দুষ্কে দেওয়ার চেষ্টা করতেন, তো এটা হচ্ছে একটা চেহারা। আরেকটা চেহারা হচ্ছে বহু বর্ণের দেশ, বহু ভাষাভাষী মানুষের দেশ, সামনে তাকানোর দেশ, ক্লাইমেট জলবায়ু সংক্রান্ত বিষয়ে বিশ্বে নেতৃত্ব দেওয়ার দেশ। এখন এগুলো হচ্ছে নতুন জায়গা এবং নতুন ধারণা। কাজে এখানে দুটো ধারণার মধ্যে কিন্তু এই যে আপনি বলতে পারেন যে চ্যালেঞ্জটা হয়েছে, দুটো ধারণাই আছে। একদিকে 70 মিলিয়ন ভোট পড়েছে, আরেকদিকে 74 মিলিয়ন ভোট পড়েছে, কাজে দুটো ধারণাই পাশাপাশি আছে। এখন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য যেটা প্রধান বিষয়, সেটা হলো এই যে ব্রিজ, এটাকে কীভাবে এই চ্যালেঞ্জটাকে অপরচুনিটিতে রূপান্তরিত করে। ট্রাম্প কি আর রাজনীতিতে থাকবেন বলে মনে হয় কি? জি, ট্রাম্প কি আর রাজনীতিতে থাকবেন আপনার কাছে? সেটা বলা মুশকিল, সেটা আমরা আন্দাজ করতে এখনো বলতে পারবো না। তবে কমলা হ্যারিসের উপস্থিতি এই ভাইস প্রেসিডেন্ট পদে এই নতুন মার্কিন যুক্তরাষ্ট্রের যাত্রার আপনি একটা কাট অফ পয়েন্ট ধরে নিতে পারেন। এবং সেখানেই যে বাংলাদেশি ভাই, আমাদের যে ভাই নির্বাচিত হয়েছেন, এইরকম যারা নির্বাচিত হয়েছেন তাদের নির্বাচিত হওয়াটাও কিন্তু তারই একটা ইঙ্গিত। বুঝতে পারছি, মানে সেখানকার মানুষের মধ্যে যত বিভেদই থাকুক না কেন, কিন্তু এই যে বাংলাদেশি যে ভাইটি নির্বাচিত হয়েছে, সেটি কিন্তু একটা ইঙ্গিত বহন করছে যে তারা যে মাল্টি ন্যাশনাল কালচার, যে বিউটিটা, সেই বিউটিটাকে তারা রক্ষা করতে চায়। প্রফেসর আমানুল্লাহ হোসেন, একটু আপনি বিশ্লেষণ করলে আমরা বিরতিতে যাব, তারপর আবার আমরা ফিরে আসবো। যেটি বলছিলাম একটা ডিল, একটা চ্যালেঞ্জ, সেটি বলছি। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোগ্রাফিও চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটাও আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। মানে ওখানে পপুলেশন ধরেন ইয়েটা, তারপরে মানুষ শিক্ষিত হওয়ার সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হচ্ছে চিন্তা ভাবনা। এবং আমি অবশ্যই মনে করি যে কামালা হ্যারিসের নির্বাচনটা একটি মানে এটা একটা ডিফাইনিং মোমেন্ট ইন দ্য সেন্স, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন হিলারি ক্লিন্টন কিন্তু এই গ্লাস সিলিংটা ভাঙতে পারেননি, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামহাও এই ধারণাটা আছে যে একজন নারীকে তারা পছন্দ করে, মানে তারা মনে করেন যে শি ইজ লাইকেবল, পছন্দ বাট অ্যাজ আ লিডারশিপ
রোলে তারা নারীকে দেখতে চায় না। এবং আপনি একটু লক্ষ্য করবেন যখন এই প্রচারগুলো চলছিল রিপাবলিকানসদের থেকে এই ধরনের একটা প্রচারণা ভীষণভাবে ছিল। ইনফ্যাক্ট দু সপ্তাহ আগেই বোধহয় বাইডেন ৭৮ বছর ওনার বয়স হয়ে গেছে, যে উনি ওল্ডেস্ট প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্রে, উনি হয়তো বেশি দিন থাকবেন না। তারপরে কামালা হ্যারিস উইল বিকাম দ্য ফার্স্ট উইমেন প্রেসিডেন্ট, তাও আবার ধরেন উইমেন অফ কালার যারা ওনারা বলছেন, ওই ধরনের বক্তব্যগুলো আসছিল। তা সত্ত্বেও দেখেন একটা কথা আমি বলেছি, আপনি ইয়েতে যাওয়ার আগে বলছি, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হয় ভোটে, মানে কোন ক্যান্ডিডেট জিতবে তা নারীদের ভোটটা। এই জন্য ওখানে জেন্ডার ডিভাইডটা একটা ক্রিটিক্যাল ফ্যাক্টর। এবার এইবার দেখা গেছে জেন্ডার ডিভাইডটা যেটা ছিল, মানে নারীরা ওভারওয়েলমিংলি ভোট দিয়েছে, কলেজ এডুকেটেড, নন কলেজ এডুকেটেড, আরবান, সাবআরবান, কামালা হ্যারিসকে। ওনাদের জিতে আসার মধ্যে দিয়ে আমরা যে কথাটি অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন, যে এর মধ্যে দিয়ে কিন্তু আমরা ধরতে পারি যে আমেরিকান সোসাইটিটা মানে কোন দিকে যাচ্ছে। আমরা তো ওভারঅল বলছি ভোটের ইয়েতে যে ভীষণভাবে একটা মেরুকরণ হয়ে গেছে, তাই না? কারণ এত ক্লোজ মার্জিনগুলো গেছে, তার মানে ওই হোয়াইট সুপ্রিমেসি, কনজারভেটিজম, ওগুলো ভীষণভাবে শক্তিশালী আছে। কিন্তু সেগুলোকে যে আবার চ্যালেঞ্জ করছে সেই পক্ষও কিন্তু এমার্জ করছে। এবং সেখানে আমরা দেখছি যে যেহেতু দেখেন জো বাইডেন কিন্তু ওনার যে স্পিচটা উনি দিয়েছিলেন সেখানে উনি আফ্রিকান আমেরিকানসদের কথা খুব ক্লিয়ারলি উল্লেখ করেছেন, উনি প্রত্যেকটা কৃতজ্ঞতা স্বীকার করেছেন, প্রত্যেকটা পয়েন্টে করেছে। এবং সেখানেও কিন্তু এমন না যে সবাই দিয়েছে ওনাকে, ওখানেও কিন্তু দেখেন ইটস ভেরি ইন্টারেস্টিং, আমাদের বাংলাদেশেরও যে সবাই ডেমোক্রেটসদেরকে ভোট দিয়েছে তা কিন্তু না, রিপাবলিকানসদেরও অনেক সমর্থক আছে। এবং এখানে আবার একটা শ্রেণীর ব্যাপার আছে, যারা আপার মিডল ক্লাস তারা আবার রিপাবলিকানসদেরকে দেয়, তারা মনে করে সেই সময় তাদের ট্যাক্সগুলো কম থাকে। রিপাবলিকানসদের একটা এজেন্ডা থাকে যে হ্যাঁ আমেরিকান ট্যাক্স পেয়ার্সদের টাকাতে অন্যান্য দেশে, মানে ওই অ্যালায়েন্সে পলিটিক্সের মধ্যে ধরেন আমি নেটোকে দিলাম, হুতে দিলাম, জাতিসংঘে দিলাম, ওরা আমাকে কি ফেরত দিচ্ছে, বা আমরা কোন দেশে কি দিলাম সেখানে আমাদের স্বার্থ সংরক্ষিত হচ্ছে কিনা, কারণ আফটারঅল এটা তো ট্যাক্স পেয়ার্স মানি। তো যারা আপার মিডল ক্লাস থাকে তারা সেই জায়গাগুলোতে তাদের চিন্তা ভাবনাগুলোকে থাকে। কিন্তু এই যে অনেকগুলো ফ্যাক্টরস মিলে আমি বলছি যে এইবার দেখা গেল যে পাল্লাটা এদিকে ভারী হয়ে গেল। তো সে কারণে আমি যেটি রাশেদ হুমায়ুন কবির আমরা আলোচনা করছিলাম বিরতির মধ্যে, যে যদি এরকম হতো যে ট্রাম্প নির্বাচিত হয়ে যেত তাহলে কি অবস্থা হতো, সেই দর্শনটা কি আমরা চিন্তা করতে পারি কিনা? তিনি তো খুব কাছাকাছি অবস্থানে ছিলেন। করা যায় সেটাও একটা দর্শন। যেমন ধরেন মার্কিন যুক্তরাষ্ট্র আবার একটা অলিখিত বর্ণবাদী রাষ্ট্রের দিকে হাঁটা শুরু করত। সেখানে আপনি এখন যে বিশ্বায়ন প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বাইরে থেকে সমর্থন এবং অর্জনটা ছিল, সেই জায়গাগুলি কমে যেত, মার্কিন যুক্তরাষ্ট্র নিজের মধ্যে ঢুকে যেত। এবং এখন বিশ্বে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সকলে ভাবমূর্তির দিক থেকে একটা মডেল বা একটা আইডিয়াল রাষ্ট্র হিসেবে দেখতে চায়, সেগুলি নষ্ট হয়ে যেত। এবং লক্ষ্য করবেন গত 4 বছরে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট ট্রাম্প এটাকে বলছেন আমেরিকা ফার্স্ট, কিন্তু আমেরিকা এলোনও হয়ে গেছে। তার মিত্ররা যারা আছেন ঘনিষ্ঠ, কানাডার প্রাইম মিনিস্টার, জার্মান চ্যান্সেলর, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট, এরা কিন্তু তার সাথে কমফোর্টেবল বোধ করছে না। মার্কিন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সাথে কিন্তু তার মোটামুটি টেনশন ছিল, এটা বোঝাই যাচ্ছে। অনেক নেটো নেতৃবৃন্দ তাকে নিয়ে খুব কমফোর্টেবল বোধ করছিলেন না। তো কাজেই এখন প্রশ্ন হলো যে আপনি কমফোর্টেবল যদি বোধ না করেন, তাইলে আপনার এই সহযোগিতার জায়গাটা কিভাবে শক্তিশালী? মানে ট্রাম্প কি আসলে আমেরিকার প্রেসিডেন্ট পদটাকে একটা হাস্যরসে পরিণত করেছিলেন কিনা? মানে এটি আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় নানা রকম স্যাটায়ার দেখতে পাই। রস তো এটা আমরা করি, কিন্তু মানে বিষয়টা অনেক গভীর। তার কারণ হচ্ছে এটা ভিন্ন দর্শন।
এটা একটা দর্শন। মানে যে আপনি লক্ষ্য করবেন যে ইটালিতে এখন যে সরকার আছে সেই সরকার কিন্তু এই দর্শনে বিশ্বাস করে। আপনি নেদারল্যান্ডসে বা কদিন আগে অস্ট্রিয়াতে একটা গভর্নমেন্ট ছিল, সেটাও কিন্তু এই দর্শনে বিশ্বাস করে। আমাদের পৃথিবীর অনেক জায়গাতে এই দর্শনে বিশ্বাসকারী দেশ আছে। মেজরিটেরিয়ানিজম বলা হয় এটাকে। যারা সংখ্যাগরিষ্ঠ তারাই দেশ চালাবে, তাদের স্বার্থ, তাদের মতামত, মাইনরিটিকে আপনি সেখানে সুযোগ দেবেন না। তারা সেকেন্ড ক্লাস সিটিজেন হয়ে থাকলে থাকবে না, সেটি তো আছে। কিন্তু যে বলে না যে উনি কি এটাকে রিয়েলিটি শোর মতো মনে করতো কিনা যখন তাকে বহিষ্কার করে দিত, সেটা হচ্ছে তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, কিন্তু এর একটা গভীর নীতিগত বা দার্শনিক ভিত্তি তো আছে। তিনি সেটা যেটা বলছেন, আজকে আপনি লক্ষ্য করুন যে ব্রেক্সিট হয়েছে, এগুলি একটা দর্শন যেটা সারা পৃথিবীতে, এবং ট্রাম্প যখন এসেছিল তখন বলেছিলেন কিন্তু যেটা একটা মুভমেন্ট, অর্থাৎ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে না। তো মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে কিন্তু আমরা ইতিপূর্বে এই যে বিক্ষোভ হওয়া, যে দোকানপাট ভাঙচুর করা, বা একই সাথে আমরা দেখেছি যে অস্ত্র নিয়ে চলে আসা, রাস্তায় চলে আসা, এটি কিন্তু কখনো আমার মনে হয় সে প্রকাশ্যে কখনো দেখা যায়নি। তো সেই জায়গাগুলোকে কিভাবে দেখবেন? সেটি কি ট্রাম্পের কোনো রকমভাবে তার এই যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেই ভূমিকার কারণের জন্য হয়েছে কিনা? সাধারণ মানুষগুলো হয়তোবা না বুঝেই হয়তোবা তার কথায় এই ধরনের কার্যক্রমে যুক্ত হয়ে গেছে কিনা? কিছুটা আছে, কিন্তু এর একটা সামাজিক ভিত্তিও আছে, সেটা আমাদেরকে দেখতে হবে। বাইরে থেকে আসলে এই জিনিসটা খুব একটা বোঝা যায় না। সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে মধ্য মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা আপনি বলতে পারেন যে দুই পাশে না, ক্যালিফোর্নিয়া বা নিউ ইয়র্ক এই অঞ্চল, পূব বা পশ্চিম নয়, যে মধ্য আমেরিকাটা, এই মধ্য আমেরিকা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ম্যানুফ্যাকচারিংয়ের হার্ট ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের জিডিপি যা উৎপাদিত হয় তার 45% একাই উৎপন্ন করে, এবং সেটা ছিল এই মধ্য আমেরিকার ম্যানুফ্যাকচারিং হার্টল্যান্ড। বিশ্বায়ন প্রক্রিয়া যখন আসলো, তখন বিশ্বায়ন প্রক্রিয়ার ফলে, যেমন ন্যাফটা চুক্তি করার পরে দেখা গেল যে এই মোটর ফ্যাক্টরিগুলো আস্তে করে তাদের ফ্যাক্টরি নিয়ে চলে গেল মেক্সিকোতে, শ্রমিকগুলো কিন্তু গেল না, এই সাদা শ্রমিকগুলো কিন্তু আমেরিকাতে থাকলো। এরা কি করে তাহলে? তারপরে চায়না যখন 2001 সালে WTO-তে জয়েন করলো, তখন আমেরিকার মার্কেট তাদের জিনিসপত্রের জন্য ওপেন হয়ে গেল, সমানে চাইনিজ জিনিস ঢোকা শুরু করলো। আরেক রাউন্ড এলিমিনেশন হলো। বলা হয়ে থাকে 60,000 ম্যানুফ্যাকচারিং ইউনিটস আমেরিকা থেকে ভ্যানিশ করে গেছে গত 30 বছর। এখন কথা হলো যেগুলি চাইনিজ প্রোডাক্ট ঢোকার কারণ, চাইনিজ প্রোডাক্ট আসছে, মার্কিন কোম্পানি চায়নায় চলে গেছে। অ্যাপেল ফর এক্সাম্পল, আপনি যে টেলিফোন, অ্যাপেল তৈরি করে সব চায়নাতে, ওটা আমেরিকাতে ম্যানুফ্যাকচার করে না, মার্কেটিংটা করে বা ম্যানেজমেন্টটা করে আমেরিকা থেকে। তো যে ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলি চলে গেল, ফলে এই বড় একটা জনগোষ্ঠী, এবং বেশিরভাগ এরা সাদা চামড়ার মানুষ, কারণ এরা স্কুল পাশ করে ওরা এইসব কারখানায় ঢুকতো, এরা চাকরি হারা হয়ে গেল। এবং এই জায়গাটা কিন্তু অনেক দিন ধরে তৈরি হচ্ছিল, কিন্তু সেটা ওয়াশিংটন বা ক্যালিফোর্নিয়ার মানুষজন এটা বুঝতে পারছিল না, কারণ তাদের অবস্থা তো ভালো হয়েছে, তারা টেকনোলজি বেস, তারা লেখাপড়া জানা, তারা বিশ্বের সাথে কানেক্টেড, সো ইকোনমি বড় দাগে ইকোনমি তো গ্রো করছে। কিন্তু এই যে ফাইন প্রিন্টসগুলি যে আসছে, ওই মাঝখানে মানুষগুলো এই কথাগুলো কিন্তু মানুষ শুনছিল না, ফ্রাস্ট্রেটেড হয়ে বলতে পারেন এক ধরনের। তারা ডোনাল্ড ট্রাম্প এসে বলে আমি আমেরিকা ফার্স্ট, আমেরিকার জন্যই আমি আমেরিকাকে গ্রেট করতে চাই, তারা বলে আর এই লোকটা তো আমাদের কথা বলছে, তখন তারা তাকে ভোট দিল। কাজে ডোনাল্ড ট্রাম্প কিন্তু কজ না, উনি কনসিকুয়েন্স, আবার কিছু কিছু কাজের জন্য উনি কজ। তো কাজে আপনি যেগুলো দেখছেন আজকে, এইগুলো কিন্তু অনেক দিন ধরেই তৈরি হচ্ছিল, এখনই সেটা প্রকাশ হয়েছে। জি, জনাব ইকবাল রয়েছেন, শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনার কাছ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আমরা আপনাকে একটু এখান থেকে বিদায় করতে চাই। সেটি হচ্ছে যে নিশ্চয়ই শেখ মুজিবুর রহমান চন্দনকে আমরা এই ভিডিও ক্লিপিংটা পাঠাবো, আপনি আপনার ভাইয়ের জন্য কোনো শুভেচ্ছা বার্তা, বাংলাদেশিদের পক্ষ থেকে আপনি কোনো শুভেচ্ছা বার্তা পাঠাবেন কিনা? আপনার মাকে আমরা যুক্ত করতে পারিনি, মোবাইল ফোনটি বন্ধ হয়ে গিয়েছে বা কানেকশনটি আমরা পাচ্ছি না। আমি একটা কথাই বলবো, আমার ভাই জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর হয়েছে, আমি তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। সে আমেরিকার রাজনীতির সাথে জড়িত, আমি আশা করবো আগামীতে আরো ভালো কিছু আমেরিকার জন্য করবেন। সেই সাথে যেহেতু সে বাংলাদেশি, বাঙালি আমার ভাই, তার যদি কোনো
বাংলাদেশের জনগণের জন্য এবং বাংলাদেশের জন্য কিছু করার থাকে, আমি তার কাছে আহ্বান করব সে যাতে অবশ্যই আমাদের জন্য করেন। আমরা কি এই জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। জি জনাব ইকবাল, আমরা কি এই রিকোয়েস্টই করতে পারি, আপনার ভাই যেহেতু একটা বড় জায়গায় আছে, নিশ্চয়ই আরও বড় জায়গায় যাবেন। আমাদের রাষ্ট্রদূত হুমায়ুন কবির এবং প্রফেসর আমরা মহসিন বলছিলেন যে আস্তে আস্তে এই যে এরা উপরের দিকে আসছে, আরও বড় পর্যায়ে হয়তো যাবেন, একদিন হয়তো বা আমেরিকার প্রেসিডেন্ট না হলেও আরও বড় জায়গায় মন্ত্রিত্বের পর্যায়ে যাবেন। আপনি কি একটু আপনার ভাইয়ের মাধ্যমে আপনি জানাবেন কি না যে তিনি সম্ভব হলে আমেরিকান জো বাইডেন যিনি প্রেসিডেন্ট হয়েছেন তাকে বাংলাদেশে নিয়ে আসবার জন্য তিনি চেষ্টা করবেন কিনা? অবশ্যই তাকে আমি অনুরোধ করব। সে আমেরিকান ডেমোক্রেটিক পার্টির সেন্ট্রাল কমিটি মেম্বার এবং আমেরিকান ডেমোক্রেটিক পার্টির জর্জিয়া স্টেটের সে ভাইস প্রেসিডেন্ট, এবং জো বাইডেনের সাথে আমি যতদূর দেখেছি এবং শুনেছি তার সাথে একটা গভীর সম্পর্ক আছে। নিশ্চয়ই সে চেষ্টা করলে আনতে পারবে। আচ্ছা, আমরা সেই অপেক্ষায় থাকলাম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, এবং একই সাথে আপনার মার প্রতি সালাম রইল। আমরা হয়তো আগামী কোনো অনুষ্ঠানে যদি সুযোগ থাকে আপনার মাকে এবং আপনাদেরকে আবার যুক্ত করে নেব। ধন্যবাদ জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনাকে আপনার ভাইয়ের পক্ষে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের গণমাধ্যমের মাধ্যমে পৌঁছে দেব। আমি কথা বলছিলাম যে প্রসঙ্গে একটু অন্য প্রসঙ্গের দিকে আসে, আফগানিস্তান সহ গোটা অঞ্চলের যে অবস্থানটা, বাইডেনের যে ভূমিকা, সেই ভূমিকাটা কি হতে পারে, যেটি আমরা ট্রাম্পের এক ধরনের ভূমিকা ছিল, ওনার ভূমিকাটা কি হতে পারে? দেখুন, আমি মনে করি যে আমেরিকান ফরেন পলিসিতে কিছু কিছু জায়গাগুলোতে মেজর কোনো চেঞ্জেস কিন্তু আসবে না। কারণ এখানে আসবে না মানে দুটো কারণে। একটা হলো যে আমেরিকান, আপনাকে দেখতে হবে ন্যাশনাল ইন্টারেস্টগুলো কোনটার সাথে কিভাবে জড়িত আছে সেটাকে দেখতে হবে। আরেকটা হলো রিপাবলিকানসদের কিন্তু বেশ মানে একটা বড় একটা মেজরিটি ওখানে আছে, এবং তারা কোন ইস্যুতে ডেমোক্রেটস থেকে সাপোর্ট করবে, কোন ইস্যুতে সাপোর্ট করবে না, সেটা কিন্তু খুব ক্রিটিক্যাল। আমরা যদি দেখি হাউসে কিন্তু রিপাবলিকানসদের এখন পর্যন্ত একদম টাইয়ের মতো না, এখন পর্যন্ত রিপাবলিকানসদের মেজরিটি। সেনেটেও আমরা দেখছি যে একটা টাইয়ের মতো যাচ্ছে, এরকম একটা অবস্থা যখন যাচ্ছে, সেখানে আমার মনে হয় জো বাইডেন প্রথমে ওই ইস্যুসগুলোই ধরবেন যেগুলো আমরা যেগুলোকে সফট বলি। কতগুলো মানে ফরেন পলিসিতে কতগুলো সফট ইস্যুস থাকে, কতগুলো খুব হার্ডকোর ইস্যুস থাকে। এখন দেখেন যেরকম ক্লাইমেট চেঞ্জের ব্যাপারটা, সেটা যেহেতু একটা পপুলার আছে, আমেরিকার ইমেজের ব্যাপার আছে, তারপরে এখানে অনেক ধরনের মুভমেন্টস ওটার সাথে জড়িত আছে। সো ওই জায়গাগুলো একটা ইস্যু থাকবে। হ্যাঁ, তারপরে আমার মনে হয় চায়নার ব্যাপারেও একই নীতি তারা রাখবে, কিন্তু তাদের চায়না রয়েছে, উত্তর কোরিয়ার যে বিষয়টি সে বিষয়গুলো রয়েছে, যেভাবে ট্রাম্প ডিল করেছে, এখন জো বাইডেনের কিভাবে দেখেন ট্রাম্প যেভাবে ডিল করেছে, ট্রাম্পের ওটা তো আমরা সাকসেসফুল বলতে পারবো না, কারণ তারপরেও তো ওনারা অনেকগুলো এক্সপ্লোশন করেছেন। ট্রাম্পের ফরেন পলিসি অনেকটা স্টান্টের উপর দিয়ে গেছে। আপনি যদি ওখানে তো আমাকে দেখতে হবে যে এখানে জাপান কিভাবে রিয়্যাক্ট করবে, সাউথ কোরিয়া কিভাবে রিয়্যাক্ট করবে, আমার লং টার্ম অ্যালায়েন্সগুলো কি আছে। আপনি আমাকে আফগানিস্তানের প্রশ্নটা জিজ্ঞেস করেছিলেন, সেই জায়গাটাইতে বলছি আফগানিস্তানের ব্যাপারে আমার মনে হয় আফগানিস্তানে তো অলরেডি এটা একটা ভাঙ্গার পথেই আছে। অলরেডি ওদের মধ্যে যেটা বলে ব্লাড বাথ হচ্ছে, যুদ্ধ হচ্ছে, এগুলো আরম্ভই হয়ে গেছে। তো এই প্রক্রিয়াটা যদি মানে সফল হয়, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যই এক ধরনের কারণ ওরা তো ওদের সৈন্য ওখান থেকে সরিয়ে আনারই প্রচেষ্টা করছে। নিশ্চয়ই আমরা সে আলোচনা যুক্ত হবো, তবে আমরা একটুখানি যুক্ত করে নিতে চাই সুদূর আমেরিকা থেকে উন্নয়ন কর্মী যিনি সমাজসেবী হিসেবে বেশ ভূমিকা রাখছেন, আমরা দেখেছি রাজনীতির সাথে সরাসরি যুক্ত না হলেও বক্তব্য দিচ্ছেন নদী রশিদকে। নদী রশিদ, আসসালামু আলাইকুম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাদেরকে শুনতে পাচ্ছি। মঞ্জুর রশিদ, নিশ্চয়ই আপনি স্টুডিওতে দেখতে পাচ্ছেন আমাদের সাথে প্রফেসর আমেনা মহসিন রয়েছেন এবং ফরমার অ্যাম্বাসেডর হুমায়ুন কবির রয়েছেন, আমাদের সাথে আলোচনায় যুক্ত থাকছেন। তারাও আপনার সাথে কথা বলবেন। তবে আপনি কি একটু জানাবেন যে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের পরিস্থিতি কীরকম, বিশেষ করে নিউ ইয়র্কে আপনি যেহেতু অবস্থান করছেন সেখানে পরিস্থিতিটা কীরকম? আমরা আলোচনায় বলেছিলাম যে সেখানে বিক্ষোভ হয়েছে, সেখানে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হাঁটাহাঁটি করতে দেখা গিয়েছে, দোকানপাটে ভাঙচুর হয়েছে, একটা টেনশন সেখানে কাজ করেছিল। ট্রাম্প যেহেতু নির্বাচিত হয়নি এবং যেহেতু তার হোয়াইট হাউস ছাড়বে না বলে তিনি ঘোষণা দিয়েছিলেন এবং তিনি মামলা করবেন বলে তিনি বলেছিলেন, সোমবারে মামলা করবার কথা রয়েছে, তো সর্বশেষ অবস্থাটা আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আপনি যেই ভাঙচুরের কথা বলছিলেন বা যে টেনশনগুলোর কথা বলছিলেন, ওগুলো কিন্তু ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর সময় হয়েছে। সো নির্বাচনের আগে আসলে হোয়াইট হাউস থেকে শুরু করে প্রায় মানে পুরো আমেরিকার বিগ সিটিগুলোতে দেখা গেছিল যে কার্ডবোর্ড দিয়ে সবাই তার দোকানগুলো ঢেকে দিচ্ছিল, যাতে ওই ভাঙচুরের যে সম্ভাবনাটা আছে সবাই এটা নিয়ে এক ধরনের একটা টেনশন তৈরি হয়েছিল, এবং সেটা ছিল এবং এটা এখনো আছে। বাট ভেরি লাকিলি আসলে যে সিন্স আমরা তো যেহেতু নির্বাচনটা হয়েছে অন টিউসডে এবং আজকে অলরেডি সানডে, গতকালকে স্যাটারডে আফটার 4 days প্রেসিডেন্ট ইলেক্ট বলে জো বাইডেনকে ঘোষণা করা হয়েছে। এগেন এটা কিন্তু একটা আনঅফিশিয়াল ঘোষণা, এটা নেটওয়ার্ক গুলো, টিভি চ্যানেলগুলো, মিডিয়ারা এটা করে, বাট এটা অফিশিয়ালি কোনো রেজাল্ট নয়। আর যেহেতু অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে, এরপরে কিন্তু পুরো আমেরিকা জুড়ে বিশেষ করে বিগ সিটিজ গুলোতে এবং ওই আপনার হোয়াইট হাউসের সামনে একটা ব্ল্যাক লাইভ ম্যাটার্স এর একটা প্লাজা আছে একদম হোয়াইট হাউসের ইস্ট উইং এ, ওখানে দেখা গেছে অনেক মানুষ গিয়েছে, স্পেশালি ওই চার্চটার সামনে, এবং অনেক মানুষজন অনেক আনন্দ উৎসব করেছে। কালকে সকাল থেকে সারা রাত এখনো আসলে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এই আনন্দ উৎসবটা হচ্ছে। আর আরেকটা সাইডে দেখা গেছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলছিলেন যে উনি নির্বাচনটা গ্রহণ করতে চাচ্ছেন না, ওনার কিছু ভ্যালিড পয়েন্টস আছে আসলে, যেহেতু বেশ কিছু জায়গায় মার্জিনটা খুব ছোট, এবং অলরেডি ধরেন জর্জিয়াতে বলে দিয়েছে যে দে আর ডুইং আ রিকাউন্ট, যদিও দেখা গেছে রিকাউন্টে আসলে কয়েকশো ভোটের চেয়ে বেশি একটা যে চেঞ্জ হয় তা না, উনি 10,000 ভোটে এখন পর্যন্ত জো বাইডেন ওখানে এগিয়ে আছেন। সো ওনার যে ওয়াইড স্প্রেড ফ্রডের কথা বলেছেন বা বলেছেন যে মানে উনি অনেক ধরনের জিনিস দেখেছেন, যেটা আসলে তারা কিন্তু গত 4 দিন ধরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোর্টে কেসগুলো নিয়ে গিয়েছিল এবং সবগুলোই কিন্তু ডিসমিসড হয়ে গেছে বিকজ দেয়ার ওয়াজ নো এভিডেন্স। তো ওনাদের সবচেয়ে বড় যেটা ছিল যে যারা আসলে পোল ওয়াচার, তারা আসলে মানে 6 ফিট দূরে বা 20-15 ফিট দূরের থেকে দেখছে এবং তারা ভালো করে দেখতে পাচ্ছে না সিগনেচারটা কি ম্যাচ হলো কিনা বা আসলে এটা কার ভোট, যেটা আসলে তাদের দেখারও কথা না। সো এই বিষয়টা নিয়েই কিন্তু বিভিন্ন কোর্টে গিয়ে গিয়ে ওনারা কথা বলছেন, অথবা প্রথমে বলেছিলেন ভোট কাউন্ট বন্ধ রাখতে। এটা একটা ডেমোক্রেটিক প্রসেস, ভোট ইজ ডান, ইটস জাস্ট দ্য কাউন্টিং প্রসেস। কিন্তু আদালত কি সেগুলো আমলে নিচ্ছে? আপনার কাছে কি মনে হচ্ছে? 1-2 জায়গায় দেখলাম তো সেগুলো এখন পর্যন্ত সবগুলোই কিন্তু আসলে ডিসমিসড হয়ে গেছে, আদালত কোনোটাই আমলে নেয়নি। বিকজ ভ্যালিড পয়েন্ট বলতে যেটি বলছেন সেটি নিশ্চয়ই তার গণতান্ত্রিক অধিকার রয়েছে, কিন্তু ভ্যালিড পয়েন্ট বলতে কোন জায়গাগুলোকে আপনি মিন করেছেন? সো ভ্যালিড পয়েন্ট আসলে শুধু এইটাই ছিল যে আর যেমন বলেছিল যে ভোট কাউন্টটা বন্ধ করে দিতে, সেটা তো আসলে করবে না বিকজ ভোট ইজ ডান, কাউন্টিং হ্যাজ টু এটা কি কিপ ভ্যালিড গোইং। পয়েন্ট? আপনি মনে করেন যে ভোট কাউন্টটা বন্ধ করে দিতে হবে, এটা কি ভ্যালিড পয়েন্ট আমেরিকার জন্য, বা এই যে পোস্টাল ভোট আসবে সেটা বন্ধ করে দেওয়া গণনাটা? সেটা আসলে পৃথিবীর কোথাও না। আপনার ভোট যখন দেওয়া হয়েছে আপনি ভোট গণনা শেষ করবেন, আপনার যদি কোনো স্ট্রং অ্যালিগেশন থাকে অফকোর্স সেটা কোর্টে যাবে। ওভারঅল যদি যেমন উনার যেটা মেইন, ট্রাম্পের যেটা মেইন পয়েন্ট সেটা হলো যে যারা ভোটটা অবজার্ভ করছিল, যারা পোল ওয়াচার, তারা অনেক দূরে ছিল, তারা সিগনেচার দেখতে পাচ্ছে না, তারা কোন এই ভোটটা আসলে কার কাছে গিয়েছে দেখতে পাচ্ছে না। নরমালি দ্যাটস দ্য ওয়ে ইট ইজ। সেখানে ডেমোক্রেটরাও আছে, ইন্ডিপেন্ডেন্টও আছে এবং রিপাবলিকানরাও আছে। সেটাই তো হয়ে আসছে এখন। প্রত্যেকটা সিগনেচার তো মনে করেন ডোনাল্ড ট্রাম্পের হোক বা জো বাইডেনের হোক, তারা প্রত্যেকটা সিগনেচার তো সেখানে তারা দেখার মতো স্কোপ নাই এত লক্ষ লক্ষ ভোটের মধ্যে। সুতরাং সেটাও কি আপনি ভ্যালিড বলে মনে করছেন? তার এই যে সিগনেচার দেখতে পাচ্ছেন না, দেখতে পারেননি যেখানে ভোট কেন্দ্রের ভিতরে, সেটা কি ভ্যালিড পয়েন্ট মনে করছেন আপনি? আমি তো আসলে একজন এটা এক্সপার্ট না, বাট আমি আপনাকে বলতে পারি আমেরিকার টোটাল জিনিসটা কিভাবে হয়।
সো আমেরিকা এবার যেহেতু প্যান্ডেমিকের কারণে কিন্তু 3 ভাবে ভোট নেওয়া হয়েছে, রাইট? একটা ছিল মেইল ইন ভোট, একটা হলো আপনি আর্লি ভোট দিবেন অথবা আপনি ওই ভোটের দিন গিয়ে ভোট দিবেন। সো যারা এবার ডেমোক্রেটদের পলিসি ছিল তারা প্যান্ডেমিকের কারণে এবং প্রচুর আমরা এই আলোচনাগুলি করবার জন্য আমি রাষ্ট্রদূত হুমায়ুন কবির আপনার কাছে আসি। ট্রাম্পের কিছু ভ্যালিড পয়েন্টের কথা বলছিলেন, কিন্তু আমরা এটাকে আলোচনা করছিলাম আসলে কি কি হয়েছে, কি কারণের জন্য ট্রাম্প তার এই নির্বাচনী দৌড়ে জো বাইডেনের কাছে ফিরে পিছনে পড়ে গিয়েছেন। আপনি কি একটু নদী রশিদের সাথে আপনার মন্তব্য দিয়ে একটু আলোচনা করবেন কিনা? ধন্যবাদ। না, ভ্যালিড উনি যেটা বলছেন যে এটা তারা ভ্যালিড বলে মনে করছে, এখন এটা কোর্টে গিয়ে তো টিকছে না। আমার আরো মনে হয় যে উনি যখন ভ্যালিড বলছেন যে সেটা হলো যে রিকাউন্টের সুযোগটা আছে, সেটা আছে, হ্যাঁ ওই জায়গাটা থেকে উনি এই কথাটা বলছেন। যখন মার্জিনটা খুব থিন থাকে, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, আমরা তো শেষের দিকে, তার জন্য আমি দর্শকদের জন্য কথাটা বলছি যে একেবারে থিন মার্জিনে যেহেতু যাচ্ছে তখন কিন্তু রিকাউন্ট একটা অটোমেটিক রিকাউন্টের একটা সুযোগ থাকে, এবং উনি যেটা বলছেন যে কোর্টে যাওয়ারও কিন্তু অধিকারটা তাদের আছে। সে জায়গাটা বলছে যে ওনাদের জায়গা থেকে উনি ওরা মনে করেছে যে ওরা তো লিগালি ঠিক আছে, বাট উনি আমার মনে হয় না যে উনি বলতে চেয়েছেন যে ওনাদের সেশনগুলো যে ভোট ফ্রড, ওয়াইড স্প্রেড ভোট ফ্রড হয়েছে সেটা ভ্যালিড, উনি আমার মনে হয় না সেটা বলতে চেয়েছেন। আমি মেট্রামনের ইন্টারভিউ দেখছিলাম, উনিও বলছিলেন যে না এরকম কিছু মানে কোনো ফ্রড বা কোনো মানে অল্প স্বল্প এদিক ওদিক হয়তো কয়েকটা ভোট হয়তো এদিক ওদিক যেতে পারে, উনি যেটা বললেন যে কয়েকশো ভোট এদিক ওদিক হতে পারে, বাট যেই ধরনের পরিমাণ এসেছে সেটাতে ইট ওয়ন্ট মেক আ ডিফারেন্স। জি, আমরা আবার একটু নদীর সাথে আপনার কাছে, ট্রাম্পের সর্বশেষ তার মনোভাবটা কি, সেটি কি আপনারা সেখানে অবস্থান করে বুঝতে পারছেন কিনা? তিনি এই পরাজয়টা মেনে নেবেন কিনা, তিনি হোয়াইট হাউস ছাড়বেন কিনা? যদিও তার ছাড়া হয়তো বা কোনো রকম কোনো উপায় নেই, তবুও তার সর্বশেষ অবস্থাটাকে আপনি কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করছেন? আচ্ছা, আপনি যদি 2016 ইলেকশনের আগেও দেখেন, ট্রাম্পকে এটা প্রায় এখন দেখাচ্ছে যে অক্টোবর 20, 2016 নির্বাচনের আগে তখনও তিনি বলেছিলেন আমি ভোটটা মেনে নিব যদি এটা আমার পক্ষে যায় রেজাল্টটা। সো এবারও যখন যে ফার্স্ট ডিবেটটা হয়েছে আমেরিকাতে, সেখানেও কিন্তু ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি কি মেনে নেবেন কিনা, উনি কিন্তু বলেছে যে আমি জিতলে মেনে নিব, না জিতলে এখানে কোনো সমস্যা আছে, কারণ এটা নির্বাচনটা ঠিকমতো হয়নি। সো উনি আসলে যা বলছিলেন উনি এখনো তাই করছেন। সো উনি মনে করেন যে এই ভোট ইন মেইলটা উনি মনে করেন যে এটা যে কেউ চাইলে ভোট দিতে পারে, যেহেতু এটা বাসায় যাচ্ছে কারো মেইলের। বাট আপনি যদি আমেরিকার সিস্টেমটা সম্পর্কে জানেন, আমাদের প্রত্যেকের একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, ওই নাম্বারের এগেইনস্টে গিয়ে কিন্তু এই ভোটগুলো কাউন্ট হয় এবং ওই সফটওয়্যার ওটা মানে কালেক্ট করে নেয়। এবং ইভেন দেখা গেছে পেনসিলভেনিয়াতে কিন্তু একজন ভদ্রলোক তার মৃত মায়ের নামে একটা মেইল ইন ভোট চেয়েছিলেন এবং সেটা কিন্তু ডিটেক্ট হয়ে গেছে, কারণ তার মা মারা গেছে, এটা অলরেডি সোশ্যাল সিকিউরিটি সিস্টেমে এটা অলরেডি ফ্ল্যাগড হয়ে আছে। সো সেই কারণে আসলে আমেরিকায় এই ভোট ইন ফ্রডটা ইটস মানে নেক্সট টু ইম্পসিবল, আসলে এটা সম্ভব না। ওনার যেসব পয়েন্ট আছে সেগুলো হয়তোবা একটা ওভারঅল ভোটটা কিভাবে নেওয়া হয় সেটার কিছু নিটিগিটি হয়তোবা চেঞ্জেস এর কারণে তিনি যেতে পারেন, বাট এই ইলেকশনটা টার্ন ওভার করা সম্ভব নয়। এবং উনি যেটা বলছেন যে আসলে যখন এটা সার্টিফাই হয়ে যাবে, হি ওয়ান্টস টু জাস্ট ওয়েট টিল ইটস সার্টিফাইড, বিকজ অফিশিয়ালি তো আপনার ওই মিড ডিসেম্বরের আগে সার্টিফাইড হওয়ার আগে কিন্তু হি ইজ স্টিল দ্য প্রেসিডেন্ট টিল নেক্সট জানুয়ারি পর্যন্ত। বাট উনি এটা গ্রহণ করবেন কি করবেন না সেই অধিকার কিন্তু ওনার আছেন, এবং উনি যেটা চাচ্ছেন যে কিছু কিছু জিনিস ক্ল্যারিফাই হোক সেই অধিকারে ওনারা আছেন, এবং মনে হচ্ছে না যে তিনি ওদিকে যাচ্ছেন যে আনটিল ইটস মোর ডিসাইসিভ ফ্রম দ্য। এখন কি আজকে থেকে কি ওনাকে একটু সফট মনে হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হচ্ছে? উনি আসলে সেরকম করে এখন পর্যন্ত কোনো সফট কথা বলছেন না, বাট সবাই বলছে যে যেহেতু উনি ট্রাম্প ইজ ট্রাম্প, হি ইজ নট লাইক এনি আদার কনভেনশনাল প্রেসিডেন্ট, সো এভরিবডি ইজ সেইং ইউ হ্যাভ টু গিভ হিম সাম টাইম টু টোন ডাউন আর কি, ওনাকে ওই অ্যাকসেপ্টেন্সটার ভিতর থেকে প্রসেসের ভিতর দিয়ে ওনাকে যেতে হবে। ইলেকশনের দিনও কিন্তু ওনাকে জিজ্ঞেস করেছিলেন, ওনার ক্যাম্পেইনে যখন উনি গিয়েছিলেন যে if he has a victory speech or concede speech, উনি কিন্তু বলেছিলেন যে victory speech is easy but I can't lose, মানে it's very hard for me, I'm not the person who can easily accept lose. সো ওই কারণে আসলে উনি এখনো ওদিকে যাচ্ছেন, কারণ ওনার নাকি ওনার সান-ইন-ল অলরেডি ওনাকে বলেছেন, যার কথা উনি অনেক শুনেন,
এবং ওনার আমরা শুনেছি রিসেন্টলি নাকি ওনার ওয়াইফও ওনাকে বলছেন, বাট ট্রাম্প ইজ গোনা ডু হোয়াট ট্রাম্প ওয়ান্টস টু ডু, নোবডি ক্যান টেল হিম হোয়াট টু ডু। একটু থাকবেন আপনি জনাব হুমায়ুন কবির, আপনি কি বলবেন কিনা যে ট্রাম্প টোন ডাউন করছে বা এই যে আলোচনাগুলি আমাদের করতে হচ্ছে? টোন ডাউন করেননি, কিন্তু গত কয়েক ঘন্টা ধরে ওনার কোনো টুইট পাওয়া যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, তো সেটাকে অনেকে বলছেন যে হয়তো তিনি চিন্তা করছেন, ভাবছেন, এবং যেটা একটু আগেই উনি বলছিলেন যে তার জামাই জ্যারেড কুশনার তাকে বলা হয়েছে এবং খবর যে তিনি তার শ্বশুরকে বলেছেন যে এটা এখন এই সিচুয়েশন, আমাদের খুব সম্বন্ধ নিশ্চয়ই বলেছেন যে এটা মেনে নিতে হবে হয়তো, কারণ এছাড়া তো কোনো রাস্তা নাই। যেটা নদী যেটা বলেছেন আমি মনে করি এটা যুক্তিসঙ্গত, যে এই ডিফিটটা বা হারটাকে প্রসেস করতে ওনার কিছুটা সময় লাগবে, কিন্তু ইভেনচুয়ালি হয়তো সেটা করবেন, এবং ওনার নীরবতাটা হয়তো সেদিকে যাওয়ার একটা স্টেপ হিসেবে মনে করছে অনেকেই, কারণ উনি তো নীরব থাকেন। জি, তার টুইট বন্ধ রয়েছে। আমরা দেখেছি যে তার ভাষণের সময় কতগুলি গণমাধ্যম কিন্তু তাদের সেই ভাষণও বন্ধ করে দিয়েছিল। তো সব মিলিয়ে তিনি কিন্তু একটা কথা বলেছেন যে এই যে বাইডেনকে জয়ী করা হচ্ছে সেটা একটা ভিত্তিহীন, তার মিডিয়ার মিত্ররা তাকে এখন জোরালোভাবে সহায়তা করছে, তারা চায় না সত্য উদ্ঘাটিত হোক, এটা কিন্তু ট্রাম্প বলেছিলেন। তো সেই প্রেক্ষাপটে আমরা এই যে ট্রাম্প একটু নীরব রয়েছেন, তার তো উপায় নাই আসলে, আমেরিকার ডেমোক্রেসি, সেখানে তো ইনস্টিটিউটগুলো আমাদের এই আঞ্চলিক ইনস্টিটিউটগুলোর মতো নয়, সেখানে নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে সবাই তাদের নিজস্ব যে শক্তি সে শক্তি দেখে। তো এই অবস্থায় কি হবে, মানে ট্রাম্প যদি টোন ডাউন না করে তাহলে কি হবে? না দেখেন, না উনি যদি টোন ডাউন নাও করেন, এটা মানে কোনো কিছু করেন নেই, ওই আমেরিকান সিস্টেমের মধ্যে ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওনাকে যেতে হবে, এবং এটা অফিসিয়ালি যখন ডিক্লেয়ার করে দেওয়া হবে, মিডিয়ার কথা তো উনি বলছেনই, কিন্তু মিডিয়া তো আর ওখানে গিয়ে ভোট গুনছে না, ওদের কাছে যা রিপোর্ট আসছে সেই হিসাবেই সেটা হচ্ছে। অফিসিয়ালি ডিক্লেয়ার করে দেওয়া হবে, তখন ওনাকে রিপাবলিকানসরাই বাধ্য করবে, দরকার হলে ওনাকে জোরপূর্বকভাবে কি ছাড়তে হবে। জি, যিনি শুনছিলাম যে প্রফেসর আমেনা মহসিন বললেন যে জোরপূর্বক, ওখানে কি জোরাজোরির কোনো ঘটনা আছে কিনা, কি মনে হয় আপনার পূর্ব অভিজ্ঞতা থেকে? জি না, আসলে উনি যত যাই হোক উনি কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট, সো ওনাকে তো জোর করার কিছু নাই, বাট এটা একটা প্রসেস আছে, এটা একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের কিছু জিনিস হয়তো বা উনি মানবেন, কিছু জিনিস উনি মানবেন না, বাট মানে আপনার জানুয়ারির 20 তারিখ থেকে আমেরিকা ইজ গোনা গেট দেয়ার নিউ প্রেসিডেন্ট, এবং ট্রাম্পকে আসলে সেজন্য চলে যেতে হবে। উনি বর্তমান প্রেসিডেন্ট, বাট হি ইজ গোনা বি ইন এভরিবডিজ প্রেয়ার্স, দ্যাটস হোয়াট এভরিবডি ইজ সেইং, যে 20 তারিখ, জানুয়ারির 20 তারিখের পরে আর হয়তো আমরা ডিসেম্বরের মিড থেকেই দেখতে পাবো যে পুরো বিজনেস। এবং ট্রাম্প কিন্তু আসলে বলেছেন যদি তাই হয়, উনি যদি এরকম, যদি এটা এমন হয় কোর্ট থেকে আসার পরে যদি এমন হয় যে it doesn't go with him, then he is gonna go with the যে peaceful transition, সেটা উনি করবেন, but he is not ready to accept the result yet, that's his point. আমি যখন জোরপূর্বক শব্দটা ব্যবহার করেছি, আমি এটা মেন করিনি যে ওনাকে একদম সরিয়ে দেওয়া, ধাক্কা দিয়ে, আমি বলেছি যে উনি যদি শেষ পর্যন্ত, যেহেতু আপনি আমাকে প্রশ্নটা করেছেন, তাহলে রিপাবলিকানসরাই ওনাকে জোর করবে যে এই জায়গাটা সিট করে দিতে, অনুরোধ করবে, এবং মানে ওটা ওর প্রক্রিয়ার মধ্যে দিয়েই চলে আসতে হবে আর কি। জো বাইডেন হয়তো অনেকগুলো আনুষ্ঠানিক, যেগুলোকে আমরা বলি ওনাদের ট্রানজিশন, বারাক ওবামা তো আমরা দেখেছি যে যখন ট্রাম্প নির্বাচিত হন তখন তাকে তার বাসায় ডিনারে, হোয়াইট হাউসে ডিনারের জন্য নিমন্ত্রণ করেছিলেন। ওনাদের একটা নিয়মই আছে, মানে যিনি হেরে যান উনি কল করেন প্রেসিডেন্টকে, উনি তো করেননি কারণ উনি ওটা মানছেন না, মানে উনি তো প্রত্যেকটা নিয়মেরই ব্যতিক্রম ঘটাচ্ছেন। সো ওই ব্যতিক্রমের মধ্যে দিয়েই আলটিমেটলি, আমি ওয়েন আই সেড জোরপূর্বক, আমি মিন করি নিজেকে এখানে ধাক্কা বা ওগুলো না, আমি বলছি যে রিপাবলিকানসদের একটা চাপ আসবে ওনার উপরে, কারণ রিপাবলিকান পার্টি তো আফটারঅল তার তো নিজের একটা হোল্ডিং আছে, এবং এটা আমেরিকার ওল্ডেস্ট পার্টি অ্যান্ড ইটস আ ভেরি লার্জ পার্টি, এটা আমাদের মাথায় রাখতে হবে। এরা এখনও 49% মতো ভোট পেয়ে আছে, সেই জায়গাটাতে তাদের নিজস্ব স্টেক আছে। তার সাথে যোগ করে ট্রাম্পের মতো লোককে নিয়ে তারা 49% ভোটে আছে, সুতরাং নিশ্চয়ই একটা বড় পার্টি, তাদের নিশ্চয়ই একটা ঐতিহ্য রয়েছে, সেই কারণের জন্য প্রসেসের মধ্যে দিয়ে হবে। আমি একেবারে শেষের দিকে আসি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু নানা রকমভাবে সেটা ট্রাম্পকে ধরে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে, কাঁচের জানালা ভেঙে বের করে দেওয়া হচ্ছে, নানা কিছু আমরা দেখেছি। তো একটা জায়গায় একজনকে প্রশ্ন করা হয়েছিল যে জো বাইডেন
জিতার থেকে ভালো হয়েছে কি মন্দ হয়েছে, সেখানে প্রশ্নের উত্তর দিয়েছে ট্রাম্প না জিতাতে খুব ভালো হয়েছে। কিন্তু তখন প্রশ্ন করলো জো বাইডেন জিতাতে কী হয়েছে, বলে সেটা আমি বলতে পারবো না। তো আপনি কি মনে করেন, যেটি আমরা বলা হয় যে আমাদের মুসলিম বিশ্ব, আমাদের এই যে আমরা আফগানিস্তানের কথা বলছিলাম বা এই যে সারা বিশ্বের যে শান্তি ফিরানোর কথা বলছিলাম, সেই জায়গাটায় মন্তব্যটা যেটি বললাম যে ট্রাম্প না জিতাতে ভালো হয়েছে, কিন্তু জো বাইডেন জিতাতে কি হয়েছে কোনো মন্তব্য করতে পারলেন না। তা আপনি কিভাবে দেখবেন? এটার যুক্তি হয়তো এরকম হয়ে থাকবে যে জো বাইডেন সবে তো নির্বাচিত হয়েছেন, তিনি কি করবেন সেটা হয়তো আমরা জানি না, সেই দিক থেকে হয়তো ব্যাখ্যাটা এইভাবে এসছে। কিন্তু জো বাইডেনকে যদি আপনি দেখেন, এটা একটা স্বস্তি হিসাবে আসছে, এটা সত্যি কথাই। কারণ জো বাইডেন তো রাজনীতিতে 50 বছর ধরে আছেন, তিনি সিনেটর ছিলেন বহুদিন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন 8 বছর। তো কাজেই তিনি কিন্তু ওয়াশিংটন বা রাজনীতির জগতে, মার্কিন রাজনীতির জগতে বা বিশ্ব রাজনীতি যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছে অপরিচিত কেউ নন। তো কাজেই ওনাকে, ওনার নীতিমালা কি হবে, উনি কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, তার একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। যে সেই ধারণার ভিত্তিতেই লোকেরা হয়তো এখন বলছে যে তিনি ভালো আসলে একটা স্বস্তি আসবে, একটা প্রেডিক্টেবিলিটি যদি বলেন আমেরিকান নীতিমালার মধ্যে, যে আমরা বুঝতে পারবো আমেরিকা কি করতে চায়। এখন যেটা হচ্ছে যে আমেরিকা কি করবে এটাই তো বুঝতে পারছি না আমরা। তো কাজেই আমেরিকার মতো 1 নম্বরের অর্থনীতি, 1 নম্বরের সামরিক শক্তি, 1 নম্বরের কূটনৈতিক শক্তি কোন দিকে যাবে এটা যদি না বোঝা যায়, তাহলে সারা বিশ্বের জন্য একেবারে শেষের দিকে এসে আমরা আমাদের এই যে রোহিঙ্গা সংকটটা বা চীন ভারত যে টেনশনটা আছে, সেই টেনশনটা মানে আমাদের বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব পড়তে পারে, বা এই ভূ রাজনীতিতে যদি বাংলাদেশ থেকে ছোট অর্থ না দেখে আমরা কীভাবে সংক্ষেপে আপনি বলবেন একটু? না, বাইডেনের এটা আমি পজিটিভলি দেখব, যে একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে। আমি তো প্রথমেই আপনাকে এটা বলেছিলাম যে আমি মনে করি যে চায়নার সাথে মানে ট্রেড ওয়ারটা থাকবে, কিন্তু সেটার ডিপ্লোম্যাসির মোডটা আর গ্রামার আমিও বলতে পারি, কিংবা ভাষাটা অন্য হয়তো আরও টোন ডাউন হয়ে যাবে। এবং চীনও কিন্তু এটাকে খুব মানে ক্লোজলি ওয়াচ করেছে। না আমি হ্যাঁ সেই জায়গাটাতে বলছি যে বাংলাদেশের অবস্থান, তো বাংলাদেশকে তো আপনি আইসোলেশনে দেখতে পারবেন না। এখন অনেকগুলো জোটের মধ্যে, অনেক কিছুর মধ্যে বাংলাদেশ, আমরা তো বিশ্বায়নের যুগে আছি, তাই না? এখানে বিআরআই আছে, এখানে ইন্ডো প্যাসিফিক ইয়ের ব্যাপারটা আছে, ভারত আছে, সব কিছুকে মেলায়। তারপরে এদিকে মায়ানমার আছে। যদি আমরা ধরে নিই যে তাদের মানে যেটা সাধারণত দেখা যায় যে ডেমোক্রেটসরা আসলে মানবাধিকারের ব্যাপারগুলো একটা অগ্রাধিকার পায়, সেখানে যেহেতু মায়ানমারে একটা জেনোসাইড হয়ে গেছে, আমরা আশা করতে পারি যে আরো জোরালো ভূমিকা আসতে পারে। ইতিপূর্বে যেরকম নীরব ছিল হয়তো বা, জি না খুব একটা নীরব ছিল না, তারা কিন্তু অনেকগুলো স্ট্যান্ড নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের মতো দেশগুলোর সম্পর্কটাকে আপনি 3 স্তরে বুঝতে হবে। প্রথম হচ্ছে এশিয়াতে মার্কিন পলিসি কী হবে, এশিয়াতে তার অনেকগুলি অ্যাঙ্গেল থাকবে, তার মিত্ররা আছে তাদের সাথে কীরকম সম্পর্ক হবে, চীন আছে, ভারত আছে, তাদের সাথে কী সম্পর্ক হবে, তারপরে আসে আমাদের মতো দেশগুলোর সাথে তারা কী সম্পর্ক বজায় রাখবে। আর এইটা অনেক ধরনের স্তর পার হয়ে আসে। কাজে এই যে আমরা বলছি যে আমাদের সাথে সরাসরি সম্পর্ক, এটা আমরা নিশ্চয়ই চাই, সেটা তারাও করে, আমরাও করি, কিন্তু এটা ওখান থেকে ওয়াশিংটনের ভাবনায় কিন্তু তারা এইভাবে দেখে জিনিসটাকে, যে আমার এশীয় পলিসি, বৃহতাঙ্গিকই তারা এশিয়ার পলিসিটা দেখবে, এবং তারপরে আপনি এখানে মানে বড় যে শক্তিগুলো তাদের সাথে তাদের বিবেচনা করেই তারপরে তারা হয়তো চিন্তা ভাবনা করবে বাংলাদেশ সম্পর্কটা কি হবে, ভবিষ্যৎ কি হবে। আমরা নদীর শেষ যদি 30 সেকেন্ড আপনার মন্তব্য শুনে আমরা অনুষ্ঠান শেষ করতে চাই, যে সর্বশেষ পরিস্থিতি যদি আমরা, যদিও বলছিলেন আপনি একটু মন্তব্য করলে আমরা শেষ করতে চাই। আচ্ছা, আমি আসলে একটু আগে বলতে চাচ্ছিলাম যে কবি সাহেবের সাথে, যে আসলে এবার কিন্তু আমেরিকার ইলেকশনে একটা ছিল যে আপনি ট্রাম্পকে চান নাকি ট্রাম্পকে চান না, এটা কিন্তু আসলে এবার ভোটের মধ্যে ছিল। সেই কারণেই কিন্তু অনেকে বলতে পারেন নাই যে জো বাইডেনকে সে পছন্দ করেন কিনা। সেটা কিন্তু শুরু দিকে এরকম ছিল, বাট আস্তে আস্তে কিন্তু জো বাইডেনের এবং ট্রাম্পের ডিবেট গুলো এবং ওভারঅল পরিস্থিতির কারণে কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু এক্সিট পোলে, যে ইলেকশনের দিনে যে পোল হয়, সেটাতে মনে হয়েছিল করোনা ভাইরাস ইজ গোনা বি দ্য নাম্বার 1 থিং, বাট দেখা গেছে আসলে ইকোনমি প্লেড আ বিগ রোল অলসো। সেই কারণেই কিন্তু যদিও জো বাইডেন এবার সবচেয়ে বেশি পপুলার ভোট পেয়ে বিজয় হচ্ছেন, আমেরিকার হিস্ট্রি কিন্তু সেকেন্ড পপুলার ভোট পেয়েছেন কিন্তু ট্রাম্প। সো এই 70 মিলিয়ন মানুষের ভয়েস ইজ দেয়ার অ্যাজ ওয়েল। সো আমরা আশা করছি একটা একটা পিসফুল ট্রানজিশন হয়তোবা 1 মাস পরে হবে, বাট হবে।
এবং পুরো আমেরিকা আসলে একসাথে করে তাদের ডিফারেন্স গুলো চেঞ্জ ঠিক করে নিয়ে এসে, বিকজ উই মাইট হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন বাট উই আর নট এনিমি অফ ইচ আদার, যেটা জো বাইডেন বলছিলেন, সেভাবে করেই হয়তো আমরা আশা করছি আমেরিকা এগিয়ে যাবে। জি নিশ্চয়ই, শেষ করবেন আপা, 10 সেকেন্ডে যদি শেষ করেন আপনি। না, আমিও সেটাই মনে করি যে এক ধরনের রিকনসিলিয়েশন হবে, হিলিং প্রসেসটা হবে, এবং জো বাইডেন যেটা বারবার বলছিলেন যে মানে উনি যারা ওনাকে ভোট দেয়নি উনি তাদেরও প্রেসিডেন্ট, এবং কেউ কারো এনিমি না, মানে ঐক্যের যে ডাকটা সেটা, কারণ আমেরিকাতে ওই রিকনসিলিয়েশনটা তাদের সাথেই তাদের ভীষণভাবে প্রয়োজন। জি নিশ্চয়ই। প্রিয় দর্শক, আপনারা এসএমসি ওরসালাইনের মুক্তমত অনুষ্ঠানে আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ অবস্থা নিয়ে আপনারা দেখলেন, এবং সেখানে যেটি আমাদের নদী রশিদ বললেন সেটি হচ্ছে যে ট্রাম্পকে চাই কি চাই না সেটা নিয়েই কিন্তু একটা বিভক্তি ছিল, এবং সেই বিভক্তির কারণের জন্যই হয়তো বা জো বাইডেন আজকে নির্বাচিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। তাকে অভিনন্দন। বাংলাদেশের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সংশ্লিষ্ট সকলে অভিনন্দন জানিয়েছেন, এবং আমরা আমাদের মুক্তমত অনুষ্ঠানের পক্ষ থেকেও যারা রয়েছেন সেখানে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ স্টুডিওতে ডক্টর আমেনা মহসিন এবং একই সাথে রাষ্ট্রদূত হুমায়ুন কবিরকে যুক্ত থাকতে দেখেছেন। আগামী কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই তাদের নিয়ে আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো এসএমসি ওরসালাইনের মুক্তমত অনুষ্ঠান এখানে শেষ করছি। সর্বশেষে আবারও নদী রশিদ আপনাকে ওয়াশিংটন ডিসি থেকে যুক্ত হয়ে সর্বশেষ আমেরিকান নির্বাচনের পরিস্থিতি জানাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।